আমাদের দেশে অর্থনীতির যে চেহারা সে কারণেই এবং টোটাল আর্থসামাজিক ব্যবস্থার চেহারার কারণেই একদল তরুণ একেবারে দিক বিদিক শূন্য হয়ে যেতে বাধ্য হয়, দুঃসাহস দেখায়, আশেপাশের হাতছানি থাকে এবং শেষ পর্যন্ত একটা বড় একটা অংশ প্রতারিত হয়। কেউ মাঝপথেই প্রতারিত হয়, কেউ ওখানে যাওয়ার পরে প্রতারিত হয়। এবং এই সমস্ত কিছুর পরেও সর্বশেষ গত বছর আমরা সরকার প্রায় $35 বিলিয়ন আমাদের নেট ইনকাম হয়েছে এবং এটা এমন একটা উপার্জন আমাদের জন্য যে উপার্জনটা একেবারেই কোনো খরচ ছাড়া। যেমন আমরা রপ্তানিতে যে গার্মেন্টসে যে উপার্জনটা করি, এই উপার্জনটা কিন্তু ব্যাক টু ব্যাক এলসিতে শোধ করার পরে দেখা যায় যে 60%-এর মতো থাকে, 40% থাকে না। কিন্তু রেমিটেন্সটা কিন্তু একেবারেই নগদ টাকা বৈদেশিক মুদ্রা আমাদের হাতে আসে। এবং আমাদের অর্থনীতি যেহেতু একটা আমদানি নির্ভর অর্থনীতি, সে কারণে আমাদের জন্য বৈদেশিক মুদ্রা একটা অনেক বড় সম্পদ। কারণ বাণিজ্যিক ঘাটতি এখনো অনেক বড়, আমাদের অনেক নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানির উপরে করে চলতে হয়। পরিকল্পনার অভাবে অনেক অপ্রয়োজনীয় জিনিস আমরা আমদানি করি। কিন্তু এই আমদানি নির্ভর অর্থনীতি যেমন একটা গুরুত্বপূর্ণ আমাদের স্ট্র্যাটেজিক একটা পণ্য আমাদেরকে আমদানি করতে হয়, জ্বালানি। এই যে এই মুহূর্তেই পুরো এরকম একটা ঝলমলে পরিবেশে আমরা আছি, এ পুরোটাই কিন্তু যে জ্বালানি দিয়ে এই বিদ্যুৎটা উৎপাদন করা হয়েছে এর বেশিরভাগটাই কিন্তু আমাদের আমদানি নির্ভর। গালফের সমস্যা, মধ্যপ্রাচ্যের সমস্যা, ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধ, যে কোনো সময় কিন্তু দেখা গেছে হরমুজ প্রণালী থেকে যে জ্বালানি পরিবহন সংকটের কারণে ওটা কিন্তু আমরা সবাই কিন্তু এটার সংকটের মধ্যে পড়ে গিয়েছি। ফলে আমদানি নির্ভর হলেই কিন্তু আমদানির উৎস এবং আমদানির সমস্ত রুটগুলিতে যে কোনো সমস্যাই দ্বারা কিন্তু আমার এটা হবে। এটা কিন্তু একটা ভোগ্যপণ্য না যে আচ্ছা ঠিক আছে ব্যবহার করলাম না, একেবারেই স্ট্র্যাটেজিক, যেটা ছাড়া চলবে না। তো সেই রকম একটা দেশ হলাম আমরা, যে জ্বালানির মতো বিষয়ে আমরা আমদানি নির্ভর। তাহলে সেই দেশের জন্য বৈদেশিক মুদ্রা কি পরিমাণ জরুরি হতে পারে। আর সেই বৈদেশিক মুদ্রা উপার্জন করার জন্য আমাদের হাতে আছে কিন্তু দুটো জায়গা। একটা হচ্ছে আমাদের গার্মেন্টস রপ্তানি RMG, আর একটা হচ্ছে আপনার এই আমাদের ছেলেরা বিদেশ যাচ্ছে, ঝুঁকি নিচ্ছে, নিয়ে ওখানে গিয়ে যে রেমিটেন্সটা পাঠাচ্ছে, এটাই আমাদের একমাত্র সম্বল। এই সম্বলের উপরে ভর করেই কিন্তু আমাদেরকে চলতে হয়। ফলে এই সম্ভাবনাটা খুব গুছিয়ে না করতে পারলে, এটা যদি এরকম প্রকৃতির উপরে ছেড়ে দিই আমরা, তাহলে এটা খুবই সংকটের মধ্যে পড়তে হবে আমাদেরকে। এবং অবশ্যই যারা এই কাজটি করছেন তাদের প্রতি আমাদের অনেক বেশি যত্ন নেওয়া দরকার। সেই যত্নের জন্য যা যা করা দরকার, তোমাদের যেটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে যারা যেতে বাধ্য হচ্ছেন বা হবেন, তাদের যাওয়ার পথটা ঠিকভাবে বাতলে দেয়া, যে আসলে কীভাবে যেতে হয়, যাওয়ার পথে কী কী বাধা আছে, কি তার করা উচিত না, কি তার করা উচিত, এবং মধ্যস্বত্বভোগী যারা যারা থাকে তাদেরকে চিহ্নিত করা। তারা অনেকেই অনেক ক্ষমতার যে কর্নার, সেই কর্নারের প্রশ্রয়ে কিন্তু চলে এগুলি, এই মধ্যস্বত্বভোগীরা। এবং দেখা যায় যে পলিসি মেকিং লেভেলেও কিন্তু দুর্বলতা থেকে যায়। একটু আগে হিজ এক্সিলেন্সি তার বক্তব্যে বলছিলেন যে খরচ হচ্ছে মাত্র মিনিমাম $100, টোটাল ম্যাক্সিমাম $100, মিনিমাম বোধহয় 60 বলছেন উনি। তো এত মিনিমাম কস্ট, কিন্তু অথচ কিন্তু যিনি যাচ্ছেন তাকে, বা যে গিয়েছে তাদের কিন্তু খরচ করতে হয়। অথচ এটাকে কিন্তু একটা পলিসি স্ট্রাকচারের মধ্যে আনাটা কিন্তু কোনো কঠিন কাজ না। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এখানে আছেন, আমি নিজে মন্ত্রী, তো বুঝি ব্যাপারগুলি। এবং এই জিনিসগুলিকে ধরিয়ে দেওয়াটা আমি মনে করি এই ফিল্মের আর একটা কাজ হতে পারে। শুধুমাত্রই অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কি পরিমাণ মানবিক সংকটকে বা চ্যালেঞ্জকে মোকাবেলা করে তারা যাচ্ছেন। এটার মধ্যে একটা আবেগ তো থাকেই, এবং সেই আবেগ ফিল্মের একটা প্রধান বৈশিষ্ট্য, যে সে তার দর্শক শ্রোতার মধ্যে একটা আবেগ তৈরি করার ক্ষমতা তার আছে কিনা। একজন পরিচালকের এটাই সার্থকতা, একজন প্রযোজকের এটাই হচ্ছে ফাইনালি তার টার্গেট। কিন্তু একই সঙ্গে আমি মনে করি যে আপনাদের চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়া দরকার যে পলিসি মেকিংয়ের কোথায় কোথায়
ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত সমস্যা আছে, যে সমস্যাগুলি চাইলেই কিন্তু সমাধান করা যায়। আমি আশা করি ভবিষ্যতে আপনারা যখন এই সমস্ত কাজে হাত দিবেন, চিন্তা করবেন এবং যখন গাইডলাইনটা পাঠাবেন, তখন এই ধরনের কন্টেন্টের কোথায় কোথায় ফোকাস থাকার দরকার সেটা একটু ধরিয়ে দেবেন। কারণ এন্ড অফ দ্য ডেতে আমরা যতই আবেগ আপ্লুত হই না কেন, এই আবেগী জনগোষ্ঠী কিন্তু এটা সমাধান করতে পারবে না। সমাধান করতে চাইলে কিন্তু নীতি নির্ধারক এবং রাষ্ট্রকেই করতে হবে। ফলে নীতি নির্ধারক এবং রাষ্ট্রের কি কি করার ছিল, যা সে করে নাই বা যা সে করতে পারে, এই ধরিয়ে দেয়া এবং তাকে রিকমেন্ডেশনটা পৌঁছে দেয়া, এটাও কিন্তু আমি মনে করি আপনাদের এই সৃজনশীল উদ্যোগের একটা বড় ধরনের লক্ষ্য হিসাবে নির্ধারণ করা দরকার।